হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো ডাইরেক্টরস গিল্ড ভার্সেস ফেডারেশন একটা কন্ট্রোভার্সি যেটা টলিউডে উঠে এসছে, তো সেটা নিয়ে আমাকে কয়েকজন বললেন যে তুমি একটা ভিডিও বানাও। এবার বিং ভেরি অনেস্ট, আমি এই বিষয়টায় খুব যে ওয়াকিবহল ছিলাম তা নয়। আমি ডে টু ডে ইন্ট্রিকেট ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কী হচ্ছে এইসব খবর আমি কোনো দিনই রাখি না, মানে যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই। তো যাই হোক, আই ডিড মাই রিসার্চ, তো আমি আমার স্ট্যান্ডিংটা জানাবো। এবার আমি অ্যাজ আ নিউট্রাল পয়েন্ট অফ ভিউ যে স্ট্যান্ডিংটা বলার আগে আমি একটা কথা বলে দিতে চাই যে আমি কিন্তু সবসময় ফ্যাক্ট বেসড কথা বলি। এবার ফ্যাক্ট কিন্তু অনেক সময় অপ্রিয় সত্যিও হতে পারে, যেটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। আমি সেটাই তুলে ধরবো যে আমার প্রত্যেকটা কথা কিন্তু আপনাদের হয়তো ভালো লাগবে না। তো দ্যাট বিং সেড, যে ঘটনাটা ঘটেছে, লং স্টোরি শর্ট, রাহুল মুখার্জি যিনি দুটো সিনেমায় ডাইরেকশন দিয়েছেন, আমি একটাই দেখেছি দিলকুশ বলে, তো তিনি একটা বাংলাদেশি কাজ করছিলেন। তো বাংলাদেশি কাজটা শুটিং হওয়ার কথা ছিল হচ্ছে কলকাতায়। এবার অ্যাজ পার দ্য ল, ওয়েস্ট বেঙ্গলের যখন কোনো লোকাল প্রোডাকশন হাউস কাজ করবে, তার থেকে যখন যদি বাইরে থেকে কোনো প্রোডাকশন আসে, সেটার ওয়েজেস যেগুলো আছে সেগুলো ডাবল হয়ে যাবে। এবং এই রকমের রুল সব জায়গাতেই থাকে, লোকাল ফিল্মের জন্য একরকম বা লোকাল ইন্ডাস্ট্রিজের জন্য একরকম, এবং বাইরে থেকে যখন একটা ফরেন প্রোডাকশন আসছে সেখানে একরকম। তো অবভিয়াসলি যখন ওয়েজেস বেড়ে যাচ্ছে, একটা বিং আ বাংলাদেশি প্রোডাকশন, তো এখানে বাজেটটাও অনেক বেড়ে যাবে। তো তারা 4-5 দিন শুটিং করার পরে তারা দেখে যে তাদের যে বাজেট ছিল এই ইনফ্লেটেড ওয়েজে যেহেতু ডবল হয়ে গেছে বিং আ বাংলাদেশি ফিল্ম, তো তারা সেটা পারমিট করতে পারছে না। তো তারা পাত্তারি গুটিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে এবং বাংলাদেশে গিয়ে শুটিংটা কমপ্লিট করে। এবার অ্যাজ পার দ্য ইম্পা ল, যে ওয়ার্কিং ওয়েজেসের যে গাইডটা আছে, যে ইউনিয়নের যে গাইডটা আছে, যেহেতু সিনেমাটা এখানে শ্যুট হয়েছিল এবং এখানে রেজিস্টার্ড ছিল এবং কয়েকদিন শ্যুটও হয়েছিল অ্যাজ আ বাংলাদেশি প্রোডাকশন শুটিং ইন ওয়েস্ট বেঙ্গল, তারপরে আপনি ওইভাবে নিয়ে যেতে পারেন না একটাকে, মানে মাঝপথে এখানে কয়েকদিন শ্যুট করেই আপনি অন্যদিকে নিয়ে যেতে পারেন না। এবং এক্ষেত্রে কিন্তু রাহুল মুখার্জির এগেনস্টে একটা ডিসিভ করার বা একটা ট্রেচারিরও অভিযোগ উঠেছে, যে তিনি বলেছিলেন তিনি ছুটি কাটাতে বাংলাদেশে গেছেন, তারপরে গিয়ে তিনি সেই কাজটা কমপ্লিট করে এসছেন, যেটা এই যে মানে যে গাইডলাইনটা আছে ইউনিয়নের, সেই গাইডলাইনের ভায়োলেশন। এবার সেখানে কি হচ্ছে, সেখানে রাহুল মুখার্জির ওপরে একটা ব্যান লাগানো হয়েছে এবং কোনো টেকনিশিয়ানরা বলছেন যে রাহুল মুখার্জি যদি ফ্লোরে থাকেন তো তারা যাবেন না, এবং সেটা নিয়ে একটা বড় রকমের কন্ট্রোভার্সি হয়েছে। এবং ডাইরেক্টরস গিল্ড থেকে এখন, যেটা ডাইরেক্টরদের ইউনিয়ন, তারা এখন বলছে যে তারাও বয়কট করবেন, কারণ তাদের কোথাও গিয়ে আত্মসম্মানে ঘা লেগেছে। তো দেখুন, প্রথম কথা হচ্ছে অনেকেই মানে দে আর বার্কিং অ্যাট দ্য রং ট্রি। প্রচুর জায়গায় আমি দেখলাম এই যে ফেডারেশনটার এগেনস্টে করা হচ্ছে, যে ফেডারেশন তো বুলি করছে ডাইরেক্টরদের, জোর করে বেশি টেকনিশিয়ান ঢুকিয়ে দিচ্ছে, জোর করে রাহুল মুখার্জি অন্য একটা জায়গায় শ্যুট করেছেন তাকে ব্যান করে দিচ্ছে। তো ফেডারেশনকে একটা খারাপ জায়গায় দেওয়ার হচ্ছে। আমি অনেক জায়গায় পড়ছিলাম বলছে ফেডারেশন তুলে দাও। প্রথমে আপনাদের বুঝতে হবে যে ফেডারেশনের কাজটা কি, এবং ফেডারেশনের কাজটা সব থেকে ভালো বোঝা যাচ্ছে চাণক্য নীতিতে। চাণক্যের একটা কথা ছিল মৎস্যান ন্যায় বলে। এটার মানে হচ্ছে যে যদি কোনো ল অ্যান্ড অর্ডার না থাকে, যদি কোনো সিস্টেম বা যদি কোনো গভর্নেন্স না থাকে, দেন দ্য বিগ ফিশ উইল ইট দ্য স্মল ফিশ। এবং এই যে একটা গভর্নেন্স, একটা অর্গানাইজেশন, একটা ইউনিয়ন, আপনি যাই বলেন, সেটা এই জিনিসটাকে হওয়া থেকে আটকানোর জন্যই। একটা তো কথা তো সবাই শুনেছেন, ইটস আ ডগ ইট ডগ ওয়ার্ল্ড, দ্য বিগ ডগ উইল ইট। তো যাতে এই যে বিগ ডগ বা বিগ ফিশ যে ইট না করতে পারে, যাতে সবার সমান অধিকার থাকে, তাই জন্যেই কিন্তু একটা ইউনিয়ন বা একটা ফেডারেশনটা কিন্তু প্রবলেম নয়। আপনাকে বুঝতে হবে কারা বেশি ভালনারেবল। একজন ডাইরেক্টর, একজন অ্যাক্টর ডাইরেক্টর, তারা বেশি ভালনারেবল, না যে ছেলেটা লাইটের কাজ করে, যে ছেলেটা বা যে মেয়েটা মেকআপের কাজ করে, তারা বেশি ভালনারেবল। কে এখানে বিগ ফিশ, কে এখানে স্মল ফিশ, সেটা ভাববেন। কারা ভালনারেবল, কাদের জন্য ইউনিয়নটা করা। ইউনিয়নটা একটা সমানাধিকারের জায়গা, বা ফেডারেশন যাই বলেন আপনি, এটা সমানাধিকারের জায়গা। ভালো করে জিনিসটা বুঝবেন। এটা গেল প্রথম কথা আমার, কারণ ইউনিয়ন বা এই ফেডারেশন সিস্টেমের এগেনস্টে একটা আউটরেজ আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু সম্পূর্ণভাবেই ভুল। ফেডারেশন এই যে ভালনারেবল যারা ধরুন এই টেকনিশিয়ান, লাইটের কাজ করছেন, স্পট বয়ের কাজ করছেন, মেকআপ, হেয়ার ড্রেসার যা আছেন, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জায়গা, বিকজ দে আর দ্য ভালনারেবল। একটা ডাইরেক্টরের তার কিন্তু সেই প্ল্যাটফর্মটা না হলেও চলে, সে তো এমনি এদের থেকে অনেকটা এলিভেটেড পজিশনে আছে। তো এই জিনিসটা খুব ভালো করে বুঝবেন।
আর সেকেন্ডলি এই কথাটা তো আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি যে আমরা না ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে খুব ভুলভাবে দেখি। আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে দেখি একটা ইন্ডিভিজুয়াল আর্টিস্টিক এক্সপ্রেশন হিসেবে, যে এই তো চল এই ডাইরেক্টরের সিনেমা, অমুক অ্যাক্টরের সিনেমা। ফিল্ম ইজ অ্যান ইকোসিস্টেম। এটা আমি আমার আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে কেন বাংলা সিনেমা হল পায় না, কারণ এই তো একটা খুব পয়েন্ট অফ কন্টেনজেশন আছে যে বাংলা সিনেমা হল পায় না, অন্য সিনেমা হল পায়। তো আমি কেন আলোচনা করেছিলাম যে বাংলা সিনেমা সেই টাকাটা জেনারেট করতে পারে না এবং বাংলা সিনেমার ইকোসিস্টেমে প্রচুর মানুষের পেট চলে। তো সেই জায়গাটা থেকে অন্য একটা সিনেমা যদি সেই বিজনেসটা দেয়, সেই টাকাটা ইকো চেম্বারে পাম্পিং করে যায় যাতে অন্য মানুষের পেট চলে, তাহলে সেখানে ভুল কোথায়? আপনি আমাকে লজিকটা দেখান, সেটা ভুল কোথায়? এখানেও কিন্তু সেইটা আমরা দেখছি ভুল দিক দিয়ে। একটা ঘরে 10 জন আছে, আপনি ভালনারেবল যে মানুষটা বা যে মানুষগুলো তাদের না দেখে যারা প্রিভিলেজড বেশি আপনি তাদের ভঙ্গিতে দেখছেন। তো এই একটা বিশাল বড় ভুল। আমরা সিনেমাটাকে ইকোসিস্টেম হিসেবে দেখি না, আমরা দেখি না যে এইখান থেকে বহু মানুষের পেট চলে। এই গেল দ্বিতীয় কথা। আর অনেকে আমি দেখলাম অনেকে অভিযোগ করছেন যে বুলি করা, যে ফেডারেশন ইজ বুলিং দ্য ডাইরেক্টরস, এবং ডাইরেক্টররাও দেখলাম আজকে অত্যন্ত সরব হয়েছেন। তারা হাইবারনেশন থেকে বেরিয়েছেন, কারণ তারা তো সচরাচর সরব হন না আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা যা হয়ে যাক। তো তারা দেখলাম আজকে হাইবারনেশন থেকে তাদের শীতঘুম থেকে বেরিয়েছেন এবং প্রচণ্ড ভোকাল হয়েছেন। বেশ কয়েকজন ওয়েল নোন মানুষ, তারা ওয়েল নোন ডাইরেক্টর। তো দেখে ভালো লাগলো। তো আমার বক্তব্য যেটা, যে এই টেকনিশিয়ানদের সাথে যারা অ্যাবভ দ্য লাইন ট্যালেন্ট, একটা ডাইরেক্টর, এদের কনফ্লিক্টটা ওয়েস্ট বেঙ্গলে নতুন নয়। এটা অ্যাকচুয়ালি গ্লোবালিও নতুন নয়। আপনি গত বছরই যারা হলিউডের খোঁজখবর রাখেন তো জানেন যে গত বছর দীর্ঘদিন হলিউডে রাইটার স্ট্রাইক ছিল, মানে হলিউড প্রায় বেশ কয়েক মাস লিটারালি বন্ধই ছিল। এবং ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এরকম জিনিস আগেও ঘটেছে। আমি 2013-র একটা ঘটনা বলছি, 13-14 গুন্ডে বলে একটা ঝুল সিনেমা বেরিয়েছিল, রণবীর সিং, অর্জুন কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়া আই গেস। তো সেটার বাংলায় ডাব হওয়ার কথা ছিল। তো এবং সেই সময় ওই ডাবিং ব্যাপারটা আছে যে তামিল তেলেগু সিনেমায় ডাব হয়ে বাংলায় আছে অ্যান্ড অল দ্যাট। তো সেই সময় এই যে যারা টলিউডের বড় বড় যারা কি বলবো আর কি হাস্তি বড় বড় ডাইরেক্টর অ্যাক্টর লেড বাই দ্য মিস্টার ইন্ডাস্ট্রি হিমসেলফ, তো তারা বলেছিলেন, এখানে তো বুলিংয়ের অভিযোগ উঠছে, তো তারা তখন বলেছিলেন ওই 2013-14-তে, আপনারা গুগল করে দেখে নেবেন, যে যারা এই যে ডাবিং প্রসেস, যে হিন্দি সিনেমা বাংলায় ডাব করা হবে, যারা ডাবিং প্রসেসে ইনভলভ থাকবে, সেটা কণ্ঠশিল্পী হতে পারে, সেটা বাংলায় ডাব করতে গেলে তো বুঝতেই পারছেন বাংলা শিল্পীদেরই নিতে হবে, বিশেষ করে কণ্ঠশিল্পীদের, তাদেরকে ব্ল্যাকলিস্ট করা হবে। বুলিংয়ের অভিযোগটা উঠছে, তো একটা দিক দেখছেন, অন্য একটা দিকও দেখুন। এই কেস আগেও ঘটেছে। এরা বলেছিল এরা এত প্রিভিলেজ জায়গায় থেকেও একজন সামান্য কণ্ঠশিল্পী বা একজন ডাবিং আর্টিস্ট, তাদেরকে বলছে যে তুমি যদি বাংলা সিনেমা ডাব করো তাহলে তোমাকে ব্ল্যাকলিস্ট করা হবে। এখানে স্ট্রং আর্মিং এর অভিযোগ তো উঠছে ফেডারেশনের বিরুদ্ধে। উল্টো দিকটাও দেখুন, 90s এই অভিযোগ বারবার করে উঠেছে, যে সময় শিফটে কাজ হতো, বাংলা সিনেমা 3-4টে শিফটে কাজ হতো, সেই সময় টেকনিশিয়ানদের একটা সিনেমা বলে 4টে সিনেমার কাজ করিয়ে নেওয়া হতো। এগুলো নতুন নয়, সমস্যাটা হয়ে গেছে কোথাও একটা গিয়ে কিছু মানুষের আঁতে ঘা লেগেছে বলে এই আউটরেজটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, আমি কি ফেডারেশনের ডিসিশনটাকে সম্পূর্ণভাবে সমর্থন করি? একদমই না। এবং এখানে সব থেকে যেটা খারাপ আমার লাগলো সেটা হচ্ছে রাহুল মুখার্জি। সত্যি কথা বলতে আমি বলবো না যে তিনি একেবারে নির্দোষ, তিনিও কোথাও গিয়ে একটা ওই ডিসিভ করেছেন, যে বাংলাদেশের ছুটি কাটাতে যাবো বলে বাংলাদেশে গিয়ে শ্যুট করে এসেছেন, তো সেটা কিছুটা ডিসিভ তো বটেই, ইটস আ ভায়োলেশন। বাট আসল যে ওনার্সটা, ইট শুড বি অন দ্য প্রোডাকশন হাউস, বিকজ ডাইরেক্টর ইজ নট মেকিং দ্য ডিসিশনস, যে শুটিং কোথায় হবে, কোথায় না হবে, বাজেট কী হবে, কোথাকার ওয়েজেস কী, এগুলো তো প্রোডাকশনের ডিসিশন। দিস আর নট দ্য ডিসিশনস অফ দ্য ডাইরেক্টর। তো রাহুল মুখার্জিকে হয়তো কোথাও গিয়ে হি গট শর্ট হ্যান্ডেড, আমি হয়তো মানছি, বাট এটাও ফ্যাক্ট যে এই মানুষগুলো, এই টপ অফ দ্য লাইন যে মানুষগুলো আছেন, তারাও কিন্তু বহুবার নিজেদের প্রিভিলেজটা, মানে নিজেদের জায়গাটা বাঁচাতে এই মানুষগুলোর পেটে লাথি মেরেছেন বা মারার চেষ্টা করেছেন। 2013-র ওই জন্য গুন্ডার কথাটা আমি বললাম, যে সময় ডাবের কথাটা, যে ডাবিং আর্টিস্টদের তারা যদি কাজ করে তাদেরকে ব্ল্যাকলিস্ট করে নেবে। আপনারা গুগল ফ্যাক্ট চেক করে নিতে পারেন। তো আপনাদেরকে দুটো জিনিসই বুঝতে হবে, যে এই যে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, এমনিতেই বাংলা কালচারের
এই অবস্থা। আমি আগের ভিডিওটাতে আমি বলছিলাম যে বাংলা কালচারের কিভাবে ডিক্লাইন করে এখন এই তলানিতে এসে ঠেকেছে। এখানেও এদের মধ্যে কোনো ইউনিটি নেই। ইটস আ ট্রাইবাল, মানে এত ট্রাইবালিজম হবে একটা ইন্ডাস্ট্রিতে। একটা ইন্ডাস্ট্রি মানেই তো তুমি একটা সবাই মিলে কাজ করছো। একটা টপ অফ দ্য লাইন ডাইরেক্টরের তারও যতটা কন্ট্রিবিউশন, একটা লাইটের ছেলে যদি কাজ না করে, একটা মেকআপ আর্টিস্ট কাজ না করলে তারও হবে, তারও ততটাই ভূমিকা। ইটস আ ইকোসিস্টেম। আমি বারবার করে বলি, যারা প্রিভিলেজ তারাই শুধু সব সুবিধা নেবে, এবং যারা আন্ডার প্রিভিলেজ তাদেরকে তুমি কোনো জায়গায় দেবে না। মানে এটা কেন হবে? এবার এদের যেটা হয়েছে, এদের সমস্যাটা হয়েছে, এদের হয়তো কোথাও গিয়ে একটা হাতে ঘা লেগেছে, এবং সেটা ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলিও কেউ বললেন। সমস্যাটা হয়ে যাচ্ছে, ইটস আ স্টোরি, ইটস আ কনফ্লিক্ট বিটুইন হ্যাভ অ্যান্ড হ্যাভ নটস, প্রিভিলেজড এবং আন্ডার প্রিভিলেজড। আজকে ধরুন, আজকে যা ওয়েজ একটা ডাইরেক্টরের, তার যা নেটওয়ার্ক, আমি মানছি যে একটা বাংলা সিনেমায় সেই রোজগারটা হয়তো হয় না যেটা একটা তামিল বা তেলেগুতে হয় বা একটা হিন্দিতে হয়, বাট তাও একটা স্পট বয় রোজগারের থেকে তো একটা ডাইরেক্টরের রোজগারের বহু গুণ বেশি ইনকাম, যে স্কেলেই আপনি কম্পেয়ার করেন, যে স্কেল। তো একটা কাজ চলে গেলে কার বেশি ক্ষতি হবে? এই যে ডাইরেক্টরস গিল্ড থেকে এই যে একটা বেশ রীতিমতো শাসানোর মতো করে বলা হলো যে ডাইরেক্টররা কাজ না করলে এরাও পাবে না, এরা কি করে কাজ পায় দেখা যাক, এরকম মন্তব্য উঠে এলো একজন এস্টাবলিশড ডাইরেক্টরের থেকেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। আপনি অসম জিনিসের কম্পেয়ার করছেন। কাজ বন্ধ হয়ে গেলে কাদের পেটে লাথিটা পড়বে? তো এই জিনিসটা মানে খুবই মেসড আপ একটা সিচুয়েশন। আমি দেখলাম সবাই মানে একটা দিক দিয়েই বিষয়টা তুলে ধরছে, সেটা আমি এক্সপেক্টও করি না এদের থেকে খুব নিউট্রাল হওয়ার। তো আমি অন্য দিকটা তুলে ধরলাম, যে এই যে ফেডারেশনের এগেনস্টে বলা হচ্ছে, এই যে ইয়েদের এগেনস্টে বলা হচ্ছে টেকনিশিয়ানরা তারা ইউনিয়নাইজ হয়ে বুলি করছে, আপনাকে এই এটা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড না। আমি বারবার করেই বলছি, আপনি একটা প্রিভিলেজড এবং একটা আন্ডার প্রিভিলেজডের কম্প্যারিজন করছেন, এই কম্প্যারিজনটাই হয় না। তো হোপফুলি, যাই হোক, এটা হলিউডেও আমরা গত বছর দেখলাম যে ইভেনচুয়ালি একটা প্রায় বেশ কয়েক মাস সাসপেনশনের পরে মানে একটা সমঝোতার জায়গা আসলো। আমি হোপফুলি সেটা আসো, কারণ হলিউড যেটা অ্যাফোর্ড করতে পারবে সেটা পারবে না, সেটা টলিউড পারবে না। এখন যদি কয়েক মাস কাজ বন্ধ হয়ে যায় তো টলিউডে তো তালা পড়ে যাবে। তো হোপফুলি দেয়ার ইজ আ রেজলিউশন সামওয়্যার ইন বিটুইন। বাট আমার মনে হলো আমি এই সাইডের কথাটাও বলি, কারণ এই সাইডের কথাটা কেউ বলছে না। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।